চারিদিক নিস্তব্ধতায় একাকার। বুকটা শূন্যতায় খাকা করছে। কেউ নেই পাশে, কেউ নেই। পুরো দুনিয়াতে একা একমাত্র সে বেঁচে আছে, এমন একটা অনুভূতি নিয়ে নীরবে জল ফেলছে বিভোর। তখনই একটা ডাক ভেতরের অস্তিত্ব কাঁপুনি তোলে। বিভোর চমকে তাকায়। ধারা দু হাতে খামচে ধরে আছে, বড় বেঁচে আছে। বিভোরের রক্ত চলাচল আচমকা বেড়ে যায়। দ্রুত গতিতে এগিয়ে এসে ধারাকে তুলে। ধারা ফুপিয়ে কেঁদে উঠে বিভোরকে জড়িয়ে ধরে। বিভোর বাগরুদ্ধ। ধারার কোমরে ক্লাইম্বিং দড়ি বাঁধা। সে দড়ি লক্ষ্য করে সামনে তাকায়। ডেমরার এবং জেব্বা দড়ির মাথা ধরে দাঁড়িয়ে আছে। বিভোর মৃদু হেসে শক্ত করে ধারাকে জড়িয়ে ধরে। এরপর চোখে জল নিয়ে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে বলে, দড়ি ছুঁড়ে দিতে। নিজের রিস্ক নিয়ে লাফ দিতে গেলে কেন? তারা মাস্ক খুলে জবাব দেয়, এত হাওয়ায় এই দড়ি আসতো না তোমার কাছে। সে আসতো না, কিন্তু যদি দড়ি থেকে ছুটে যেত? ছুটবো কেন? দেখো বন্ধনী কত সুন্দর করে লাগিয়ে দিয়েছে জেম্বা। বিভোর কি বলবে বুঝে উঠতে পারছে না। সে ধারার ভালোবাসায় হতবাক। ধারা দুহাত বিভোরের গালে রেখে মৃদু ঠোঁট ভেঙে কাপা গলায় বলল, তুমি বোঝো না আমি তোমাকে কত করে চাই। এভাবে চলে যেতে কেন চাইলে? বিভোর হেসে ফেলে, চোখ বুঝে শেষ চোখের জল ফেলে। এরপর দুজন অক্সিজেন মাস্ক লাগিয়ে নেয়। বিভোর এক হাতে ধারার কোমর ধরে অন্য হাতে দড়ি ধরে। এরপর পা দিয়ে পায়ের নিচের বরফ ঠেলে ঝাঁপিয়ে পড়ে ক্রিভাসের দিকে। ধাক্কা খায় সামনের বরফ শৃঙ্গের সাথে। দুজনই ব্যথা পায় কিছুটা, কিন্তু বেঁচে তো আছে। কিছু মুহূর্ত আগে দুনিয়ার আশা ছেড়ে দিতে হয়েছিল। মিনিট খানিকের মধ্যে ফেলে আসা হাওয়ার দাপটে ভেঙে পড়ে ক্রিভাসে। ধারা নিচে তাকায়। তারা দুজন ঝুলে আছে গভীর খাদের উপর। কি ভয়ঙ্কর! দুজনের জীবন এখন ডেমরার ও জেব্বার হাতে। ডেমরা চেঁচিয়ে বলো, বিভোর তুমি কি উপরে উঠে আসার জন্য প্রস্তুত? বিভোর জবাব দেয়, প্রস্তুত। ডেমরার ও জেব্বা দড়ি টেনে পিছু হাঁটতে থাকে। বিভোর বরফের গায়ে পা ফেলে ক্লাইম্বিং করে উপরে উঠে আসে। তখনও চারপাশে জড়ো হওয়া চলছিল। চিকন বরফের পাথরটি পাড়ি দিয়ে ওরা দ্রুত একটা সমতল জায়গায় আসে। খুব কাছাকাছি কোনো বরফের স্তম্ভ, স্তূপ, পাহাড় নেই। পুরোটাই সমতল। বিভোর জেম্বা ও ডেমরারকে জড়িয়ে ধরে। কৃতজ্ঞতা জানায়। আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো বুঝে উঠতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। জেম্বা বলো, এটা আমার কর্তব্য ছিল, এজন্যই আসা। ডেমরার বলো, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার তোমার অর্ধাঙ্গিনী বিভোর। সে সাহস করে এমন একটি পদক্ষেপ না নিলে কিছুই হতো না। বিভোর ঘুরে দাঁড়ায়। ডেমরার ফজলুর। জেম্বা একটু দূরে গিয়ে বসে। হাওয়া ধীরে ধীরে কমতির পথে যাচ্ছে মনে হচ্ছে, তবে ঠান্ডায় শরীর শিরশির করছে। শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। বিভোর এগিয়ে এসে ধারার চোখের দিকে তাকায়। ধারা পটপট করে দ্রুত বলে, আমি জানি এখন তুমি আমাকে কিস করবে। আমার কোনো সমস্যা নেই, আমি প্রস্তুত। তুমি করতে পারো। ঠান্ডা লাগছে খুব, একটু গরম হওয়া যাবে। বিভোর কপাল কুঁচকে ফেলে। ধারা আর চোখে বিভোরের দিকে তাকায়। এরপর দুজন একসাথে হেসে ওঠে। বিভোর হাত বাড়িয়ে ধারাকে বুকের সাথে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকায়। শুকরিয়া আল্লাহর প্রতি। ৬-৭ ঘন্টার ব্যবধানে হিমালয় শান্ত হয়ে আসে। এত বড় জ্বরের কবলে পড়েও বেঁচে আছে ৫ জন। এ কোনো সামান্য কথা নয়। দুপুরে চেম্বার বানানো চা ও স্যুপ খেয়ে যাত্রা শুরু হয় চূড়ার দিকে। শেষটা তো দেখতেই হবে। শরীরে রাজ্য সব শক্তি এসে ভর করে সবার। আজ এভারেস্ট চূড়ায় পৌঁছাতেই হবে। ইচ্ছে হচ্ছে দ্রুত গতিতে উঠে যেতে, কিন্তু জেম্বা বলছে ধীরে চলতে, তাই ধীরে চলতে হচ্ছে। দীর্ঘ ৩ ঘন্টা হাঁটার পর ধারার কেমন অস্বস্তি হতে থাকে চোখে। চোখ কটকট করছে। চোখের মণি দুটোতে ব্যথা ব্যথা ভাব। সারা শরীর ঢাকা থাকলে হবে কি? চোখ দুটো তো খোলা। ঠান্ডায় হয়তো এমন হচ্ছে। যতই সময় যাচ্ছে ব্যথা এবং অস্বস্তি বাড়ছে। চোখে কেমন একটা ঝাপসা ঝাপসা ভাব। ভয় পেয়ে যায় ধারা। বিভোর খেয়াল করে বলো, কি হয়েছে ধারা? কিছু না। মুখটা অমন দেখাচ্ছে কেন? ধারা বলতে গিয়েও বলল না। বিভোর টেনশন করবে তাহলে। আর কিছুটা পথ, তারপরেই এভারেস্ট চূড়া। কি দরকার টেনশন দেওয়ার? ধারা বলে, এমনি চিন্তা হচ্ছে পৌঁছাতে পারবো নাকি। মৃত্যুর মুখ থেকে ফিরেছি, আল্লাহ ফিরিয়েছেন চূড়ায় তোলার জন্যই। জবাবে ধারা হাসল।
বিভোর দড়ি বেয়ে আস্তে আস্তে উঠছে। চারিদিকে সব বিশাল বরফ শৃঙ্গ, কিন্তু কোনো শৃঙ্গই বিভোরদের মাথার চেয়ে উঁচু নয়। ওরা এতটাই উচ্চতায় রয়েছে, পূর্বে দূরে মেঘের স্তরের ওপর দিয়ে যে বিশাল পর্বতমালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ওটা কাঞ্চনজঙ্ঘা। ওদের সামনে অর্থাৎ উত্তর দিকে আছে এভারেস্ট, কিন্তু দেখা যাচ্ছে না। সামনে যে চূড়াটা সেটা সাউথ সামিট, তারপর আসল এভারেস্ট শৃঙ্গ। দাঁড়ার চোখের যন্ত্রণা বেড়েই চলেছে। দ্রুত সানগ্লাস পরে নেই, চোখে এখন হালকা দেখা যাচ্ছে। এভাবেই পৌঁছে যায় সাউথ সামিটে। হালকাভাবেই দেখতে পায় এভারেস্ট চূড়া। উল্লাসে চেঁচিয়ে উঠে ধারা, ওই তো এভারেস্ট চূড়া। উত্তেজনায় শরীরের রক্ত টকবক করছে। 5 জনের ঠোঁটে জয়ের হাসি। আরেকটু পথ, সামনে রকওয়াল, শৈল প্রাচীর, উচ্চতা প্রায় 50-60 ফুট। এটাই শেষ বিখ্যাত হিলারি স্টেপ। রক বা পাথরের ওয়াল বেয়ে কিছুটা উঠতেই ফজলুলের চিৎকার শোনা যায়। 4 জন ফিরে তাকায়। ফজলুল পা ফসকে পড়ে গিয়ে পাথরে ধাক্কা খেয়ে মাথা ফেটে চৌচির। বিভোর এগিয়ে আসে ধরার জন্য, তার আগেই ফজলুল পাথরের গা থেকে ছুটে যায়। এত বড় বিপদ পেরিয়ে এই সামান্য পথে নির্মম মৃত্যু মানা যাচ্ছে না। 4 জন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে। এরপর জেম্বা তাড়া দেয়। যে হারিয়ে গিয়েছে তার জন্য সময় নষ্ট করে লাভ নেই। ধীর পায়ে আস্তে আস্তে একসময় ওরা হিলারি স্টেপের উপর উঠে আসে। চোখে ছানি পড়লে মানুষ যেমন দেখতে পায়, ধারাও তেমন দেখতে পাচ্ছে। সামনে 30-35 ডিগ্রির একটি বরফ ডাল। এই ডালি গিয়ে শেষ হয়েছে পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে। ভেতরে কাজ করছে উন্মাদনা, বুকে যেন ডাকের আওয়াজ। শরীরের পশম খাড়া হয়ে যায় বিভোরের। স্বপ্নের চূড়া এত কাছে, নিজেকে সংযত করে খুব সাবধানে পা ফেলে। দুদিকে খাড়া ডাল, প্রতিটি পদক্ষেপ সম্পূর্ণ পেরোতেই সামনে পরে প্রার্থনা পতাকা। মানে ওরা পৌঁছে গেছে। বিভোর 2 হাত উপরে তুলে লাফিয়ে ওঠে। ধারাকে বলে, ধারা আমরা পেরেছি। ধারা উত্তেজনায় কাঁদছে। সত্যি এসেছে, এ স্বপ্ন না কল্পনা। তবদা লেগে দাঁড়িয়ে পড়ে, যেন চোখ ঘুমিয়ে স্বপ্ন দেখা হচ্ছে, নড়লেই স্বপ্ন ভেঙে যাবে। ওরা 3 জন ধারার দিকে এগিয়ে আসে। এরপর 4 জন একসাথে একে অন্যকে জড়িয়ে ধরে চিৎকার করে, আনন্দ প্রকাশ করে। বিভোর উন্মাদের মতো হয়ে বলতে থাকে, আমরা পৌঁছে গেছি স্বপ্নের এভারেস্ট চূড়া, আমি পেরেছি। ও আল্লাহ! দাঁড়া খুশিতে রীতিমতো লাফাচ্ছে। চোখের ব্যথা বেমালুম ভুলে গিয়েছে আনন্দে। জেম্বা ও ডেমরারের কাছে স্বাভাবিক মনে হতো যদি দুর্যোগ ছাড়াই পৌঁছানো যেত এভারেস্ট চূড়া, কারণ 2 জন আরও এসেছে এভারেস্ট চূড়ায়। কিন্তু আজ আনন্দ হচ্ছে প্রথম এভারেস্ট চড়ার মতো। জেম্বা স্যাটেলাইট ফোনে খবর দেয়। মুহূর্তে পুরো পৃথিবীতে ছড়ে যায় 4 জনের নাম। এবার যেন উল্লাস বেশি। এত বড় দুর্যোগ টেক্কা দিয়ে 4 জন এভারেস্ট চূড়ায়। উপরে আকাশ, নিচে পুরো পৃথিবী। এই আনন্দ প্রকাশের ভাষা নেই। বুক ধুকপুক করছে। বিভোর আচমকা ধারাকে ডাকে, ধারা। ধারা তাকায়, ভুরু উঁচিয়ে বলে, কি? বিভোর চিৎকার করে বলে, গোটা পৃথিবীকে সামনে রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি। ধারা হাসে, চোখ দুটোতে জল চিকচিক করছে। গেজ দাঁত জিলিক দেয়। সূর্য ডুবছে, তার রক্তলাল আলোয় চকচক করছে চারপাশ। ধারা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে বিভোরের বুকে। ডেমরা সুন্দর মুহূর্তটি ভিডিও করে নেয়। এভারেস্ট চূড়ায় প্রপোজ, যেই সেই কথা নয়। ঘণ্টাখানেক পর ফেরার যাত্রা শুরু হয়। স্বপ্নপূরণ অর্ধেক সমাপ্ত, বাকি আরও অর্ধেক পথ। ফেরার পথে বিপদ ওতপেতে থাকে বেশি। যত অভিযাত্রী মারা গিয়েছে এভারেস্ট জয়ের আবিষ্কারের পর থেকে, তার বেশি অর্ধেকই ফেরার পথে। ডেমরার তিব্বত পথ দিয়ে একা যাচ্ছে। বিভোরের জানা নেই সাউথ কল দিয়ে এসে ফেরত নর্থ কল দিয়ে যাওয়া যায় নাকি। যেহেতু ডেমরার আরও এসেছে এভারেস্ট, পসিবল হতেই পারে। যাওয়ার পূর্বে নাম্বার আদান প্রদান হয়েছে। ডেমরারের অনেক ইচ্ছে বাংলাদেশ দেখার। সে বলছে খুব দ্রুত আসবে। হিলারি স্টেপ পার হওয়ার সময় ধারা প্রায় পড়ে যাচ্ছিল। বিভোর সামলায়। ওঠার সময় উত্তেজনা কাজ করছে প্রবল, তাই কষ্ট হয়নি উঠতে। নামতে গিয়ে বিভোর দ্বারার 2 জনের যথেষ্ট কষ্ট হচ্ছিল। দ্বারার চোখের ব্যথাটা বেড়েই চলেছে। চোখে কম দেখছে, ভুরু কুঁচকে ফেলে। এ কি সমস্যা? বিভোর থমকে দাঁড়ায়। ধারাকে প্রশ্ন করে, কি হয়েছে ধারা? ধারা হাঁসফাঁস করতে করতে বলো, চোখ খুব ব্যথা করছে আর কম দেখছি। বিভোর আঁতকে উঠে বলো, কি? কখন থেকে? অনেকক্ষণ, কয়েক ঘন্টা প্রায়। আর এখন বলছো? কেয়ারলেস কোথাকার। ধারা চুপসে যায়।
বিভোর জেম্বাকে বলে। জেম্বা সানগ্লাস চেঞ্জ করে দেয় যেন চোখে ঠান্ডা হাওয়া না ঢুকে। সতর্ক থাকতে বলে। ফিরে ট্রিটমেন্ট করতে হবে, এর আগে সম্ভব না। বিভোর চিন্তায় কপাল কুঁচকে ফেলে। ব্যথায় দ্বারার চোখ দিয়ে জল পড়ছে, তবুও থামা যাচ্ছে না। হাঁটতে হচ্ছে। অক্সিজেন প্রায় শেষের দিকে। দড়ি ধরে নামার পথে জেম্বা আবিষ্কার করে রাস্তা পাল্টে গিয়েছে। গতকালের দুর্যোগে তার উপর এখন রাত। অক্সিজেনও সীমিত, কোথায় তাঁবু পেতে থাকাও পসিবল নয়। টর্চ বের করে জীবন ঝুঁকি নিয়ে 3টি মানুষ পথ খুঁজে সামনে এগোয়। জেম্বা বলে, দড়ি হাতে নাগালে রেখো। একজন পর্বতারোহীর দড়ি হচ্ছে প্রধান হাতিয়ার। সে দড়ি দ্বারা নিজেকে যে কোনো শৃঙ্গ থেকে রক্ষা করতে পারে, তবে কৌশল জানা থাকলে। ভোর রাত হওয়ার আরও ঘন্টা 5 বাকি। বিভোরের অক্সিজেন শেষ। 2টা সিলিন্ডার আছে, কোনোটা থেকে অক্সিজেন পাওয়া যাচ্ছে না। জেম্বার চোখে ভাসে সিলিন্ডারের গায়ে ফুটো। কে করলো এমনটা? ভয় আতঙ্কে নীল হয়ে পড়ে 3জনই। দাঁড়ার চোখের ব্যথা নিমিষে চাপা পড়ে বিভোরের চিন্তায়। দাঁড়াও, মাত্র 2টো সিলিন্ডার বাকি। একটা কিছুক্ষণ আগে থেকে সে ব্যবহার করছে। ক্যাম্প 2 অবধি সে পৌঁছতে পারবে না, যেহেতু গতকাল দুর্যোগ গেল। বেস ক্যাম্পে তারা মিসিং। অবশ্যই কেউ উপরে উঠে আসবে খোঁজ করতে, তার থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা যাবে। সে আশায় সামনে এগোনো। সেখান থেকে একটা নিয়ে গেলে তো দুজনেরই পথে মৃত্যু। আর জেম্বা তো একজন শেরপা। শেরপাদের ফুসফুস স্বাভাবিক মানুষের চেয়ে বড়। এরা এভারেস্ট অক্সিজেন ব্যবহার না করেই চলতে পারে। জেম্বা বারবার বলছে, বেভোর, দাঁড়ার একটা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করো। দাঁড়া কিভাবে পৌঁছাবে তাহলে? দাঁড়া বিরক্তি নিয়ে বলে, কি বলছে এসব? তাই বলে তোমাকে এভাবে চোখের সামনে অক্সিজেনের অভাবে? প্লিজ একটা নাও। দাঁড়া বোঝার চেষ্টা করো, পথ অনেক বাকি। সাউথ কলি এখনও পৌঁছায়নি। এরপর ক্যাম্প 3, তারপর ক্যাম্প 2। কম করে হলেও 12 থেকে 15 ঘন্টা লাগবে। এক নাগারে বিরতিহীনভাবে হাঁটাও পসিবল নয়। দেখো, কোনো কথা শুনছি না, তুমি একটা ইউজ করো। বিভোর গো ধরে তাড়া দিয়ে বলে, দ্রুত হাঁটো, যতক্ষণ পারি হাঁটবো। এখানে মরণ থাকলে মরে যাব, সমস্যা কি? ধারা থমকে দাঁড়ায়। জেম্বা একবার ধারাকে দেখে পরে বিভোরকে বলে, কাকে কি বলছো বিভোর? তোমাকে নিয়ে বাঁচার জন্য যে গতকাল কত বড় যুদ্ধটা করেছে ভুলে গিয়েছো? তার সামনে নিজের মৃত্যুর নাম এভাবে নিও না। বিভোর আর চোখে দাঁড়ার দিকে তাকায়। দাঁড়া তাকিয়ে আছে, চোখ থেকে জল গড়াচ্ছে গাল বেয়ে। দাঁড়া আকস্মিক হাউমাউ করে কেঁদে উঠে বিভোরের পা ধরে বলে, প্লিজ একটা সিলিন্ডার ইউজ করো, আল্লাহর দোহাই লাগে। বিভোর সচকিত, দ্রুত দাঁড়াকে টেনে তুলে ধমক দিয়ে বলে, এই মেয়ে, পাগল তুমি? এভাবে কারো পায়ে পড়ে আত্মসম্মান নাই? হাজবেন্ডের পায়ে ধরলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? বিভোর মৃদু হাসল। এরপর একটা সিলিন্ডার নিয়ে মাস্ক পরে নেয়। অক্সিজেনের অভাবে বুক শুকিয়ে এসেছিল প্রায়। এরপর হাঁটা শুরু হয়। দ্রুত গতিতে হাঁটছে, পা পিছলে যাওয়ার সম্ভাবনা প্রবল, যেহেতু অন্য রাস্তা দিয়ে হাঁটা হচ্ছে দড়ি ছাড়া। তবুও দ্রুত গতিতে ছুটতে হচ্ছে। ধীরে হাঁটলে তো অক্সিজেনের অভাবে মরতে হবে। এর চেয়ে কপালে যদি থাকে দ্রুত হাঁটার কুফলে মৃত্যু, তবে সেটাই ভালো। এর মাঝে তো সম্ভাবনা আছে না পড়ার। অক্সিজেন ছাড়া বাঁচার কোনো সম্ভাবনাই নাই। দাঁড়া পিচ্ছিল খেয়ে বার কয়েক গড়িয়ে যাওয়ার পথে ছিল। বিভোর আর চেম্বার সামলিয়েছে, প্রাণপণে বাঁচার চেষ্টা চলছে। দাঁড়ার আরও 2টো সিলিন্ডার অবশিষ্ট থাকার কথা ছিল। দুর্যোগের জন্য অনেক সময় নষ্ট হয়েছে, সেই সাথে অক্সিজেন। বিভোর মাঝে মাঝে মাস্ক খুলে নিঃশ্বাস নেয়। চেষ্টা করছে অক্সিজেন বাঁচাতে হবে, নয়তো দাঁড়া বাঁচবে না। ক্যাম্প 3 অবধি পৌঁছানো গেলেই হতো। রাতের অন্ধকারে বিপজ্জনক এভারেস্টের অচেনা পথ ধরে দ্রুত হাঁটার চেষ্টা কোনো সামান্য কথা নয়। বুক ধুকপুক ধুকপুক করছে প্রতিটি সেকেন্ডে। এই বুঝি বা পিছলে অন্ধকারে কোনো ক্রিবাসে হারিয়ে গেল। হঠাৎ দেখা যায় অন্ধকারে আসন্ন বিদায়, আলো উদয়। রাত কেটে যাচ্ছে। অন্ধকার থেকে একটু একটু করে বেরিয়ে আসছে চারিদিকের সব বিশাল বরফ শৃঙ্গ। একটু পরেই আকাশ জুড়ে ফুটল সিঁদুরের আভা। একটু একটু করে সূর্য উঠতে থাকে। দিনের আলো মুহূর্তে মনে জোগায় সাহস। রাতের আধারে মনে হচ্ছিল চারপাশে মানুষ ঘোড়া রাক্ষস কিলবিল করছে। যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে শরীরটা ছিন্ন ভিন্ন করে চিবিয়ে খাবে। সেই ভয় কাটিয়ে দিল যেন সূর্যের আলো। আরও মিনিট 30 হেঁটে পৌঁছে ওরা সাউথ কোলে। ধপ করে বসে দুজন, খুব ক্লান্ত হয়ে পড়েছে। জেম্পা দ্রুত চা বানাতে দৌড়দৌড়ি করতে থাকে। তারা অক্সিজেন মাস্ক খুলে প্রশ্ন করে, আসার পথে কোনো বড় ক্রিবাস তো পড়ল না? বিভোর জবাব দিল, পথ চেঞ্জ হয়েছে। অনেক বরফ শৃঙ্গ ভেঙে পড়েছে সেদিন। হয়তো বড় ক্রিভাসগুলো বরফ শৃঙ্গের অংশর নিচে চাপা পড়েছে। আর ছোট তো অনেক ক্রিভাসই দেখলে। সবসময় কি পথ পাল্টে যায়? শুনেছি তো, মাঝে মাঝে পথ চেঞ্জ হয়ে যায়।
অভিযান শুরুর আগে শেরপাড়া আগে উপরে উঠে আসে, দেখো না ওরা পথ চিহ্নিত করে। জেম্বা খুব ভালো। হরলিক্স এবং চাকে ওরা আবার উঠে দাঁড়ায় সামনে এগোতে। পায়ের জোর কমে এসেছে, তবুও এখানে আর থাকা যাবে না। দ্রুত ক্যাম্প 3-এ যেতে হবে। 1 ঘন্টা পর ধারা জানায় তার অক্সিজেন শেষ। সর্বনাশ! বিভোর দ্রুত নিজের সিলিন্ডার দাঁড়ার সাথে যুক্ত করে দেয়। দাঁড়ার মানা শুনল না। মিনিট কয়েকের পর বিভোরের মনে হলো তার ফুসফুস অস্বাভাবিকভাবে চলছে। গলায় লবণাক্ত ভাব, পা চলছে না, হাঁটার স্পিডও কমে আসে। ধারা টানছে, বিভোর পারছে না শত চেষ্টা করেও। আচমকা হুড়মুড় করে রক্তবমি করতে শুরু করে। দাঁড়ার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। বিভোর বসে পড়ে। দাঁড়া দ্রুত মাস্ক খুলে বিভোরের মুখে লাগায়। বিভোর দ্রুত নিঃশ্বাস নেয় কয়েকবার। জেম্বা বিভোরকে পানি খাওয়ায়। শরীরে ক্ষমতা নেই হাঁটার, তবুও মনের জোরে উঠে দাঁড়ায় বিভোর। হাঁটা শুরু করে। অদল বদল করে দুজন একই সিলিন্ডার ইউজ করছে প্রায় 2 ঘন্টা যাবৎ। এক নাগারে অক্সিজেন গ্রহণ না করতে পারায় ধারার শরীর দুর্বল হয়ে পড়ে। নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে বিভোরের সারা শরীরের রগে রগে কাঁপন শুরু হয়েছে। ধারাকে কোলে তুলে নেওয়া শক্তিটুকু অবধি নেই শরীরে। কোনো মতে শুধু দুলে দুলে হাঁটছে। এরই মতো সামনে পড়ে ক্রিভাস। এই পথ কেন চেঞ্জ হলো না? ধারাকে সিলিন্ডার দেয়। তখন ধারা দুর্বল গলায় বলে, এতক্ষণ পারবে? বিভোর হেসে বলে, পারবো। দাঁড়া মই দিয়ে ক্রিভাস পার হয় মিনিট 10 টাইম নিয়ে। বিভোরের তখন কলিজা ফেটে যাওয়ার অবস্থা। লুটিয়ে পড়ে জেম্বার গায়ে। দাঁড়া মই পার হয়েই পিছনে ফিরে তাকায়। বিভোর জেম্বার গায়ে পড়ে আছে। কেন? কি হয়েছে? দাঁড়া গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, জেম্বা! জেম্বা কি হয়েছে ওর? জেম্বা! জেম্বা কি হয়েছে ওর? জেম্বা! ও বেঁচে আছে? জেম্বা এমন অবস্থায় কখনো পড়েনি। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। কবে শেষ কেঁদেছে সে মনে নেই। আজ কাঁদতে ইচ্ছে হচ্ছে খুব। মেয়ে বয়সী একটা মেয়ে তার স্বামীর জন্য কীরকমভাবে কাঁদছে। ঈশ্বর এত নিষ্ঠুর! দাঁড়া হাউমাউ করে কেঁদে বলেই যাচ্ছে, জেম্বা বাঁচাও ওরে! জেম্বা আমার বিভোরকে বাঁচাও! আমি বিধবা হতে চাই না। জেম্বা! বিভোর আমাকে ডাকো একবার। আমার দিকে তাকাও একবার, ফিরি বাড়ি। আর জীবনে ছাড়বো না, লুকাইয়া রাখবো। প্লিজ জেম্বা! বিভোর! আল্লাহ, কেন শুনতেছে না আমার কথা? জেম্বা ওর বুকটা এমনি ওঠানামা কেন করতেছে? ও জেম্বা, এই শুনতেছো তুমি? পিটপিট করে চোখ মেলে তাকায় বিভোর। জেম্বা নিজেকে শান্ত করে বলে, পারবে পার হতে? বিভোর কথা বলতে গিয়ে দেখে আওয়াজ আসছে না। চোখ দুটি জলে টলমল করে ওঠে। মাথা ঘুরিয়ে একবার উপরের দিকে তাকায়। বসে হাউমা করে কাছে ধারা। দাঁড়া বিভোরকে তাকাতে দেখে হাত উঠিয়ে আরও জোরে গলা ফাটিয়ে চিৎকার করে বলে, এই আমারে দেখতেছো তুমি? এমন রং ধরে শুয়ে আছো কেন? আমার ভয় করতেছে। শুনছো তুমি? চোখগুলো বন্ধ কইরো না, আমারে একা করে দিও না। শুনতেছো তুমি? বিভোরের অব্যক্ত মন বলছে, এমন করে কেন কাঁদছো তুমি? মৃত্যু যন্ত্রণা থেকেও কষ্ট বেশি পাই তোমার কান্না দেখে। কেন দিচ্ছ এত কষ্ট? কিন্তু মুখ ফুটছে না। ধারা এপারে আসার জন্য পা বাড়ায়। জেম্বা চিৎকার করে বলে, এদিকে এসো না ধারা, আমি আসছি বিভোরকে নিয়ে। জেম্বা বিভোরকে কাঁধে তুলতে গেলে বিভোর অনেক চেষ্টায় ঝাপসা কণ্ঠে বলে, জেম্বা একটা অনুরোধ রাখবা? বলো। ক্যাম্প 3-এ পৌঁছাতে অনেক সময় প্রয়োজন। আমি ওপারে গেলে ধারা অক্সিজেন আমায় দিয়ে দিবে। বিভোর থামে, কথা বলতে পারছে না। তারপর আবার বলে, জানোই তো ওর অবস্থা। এভাবে দুজনের কেউই বাঁচতে পারবো না। 1 ঘন্টায় দুজন একসাথে। তুমি এক কাজ করো, তুমি পার হয়ে যাও আমাকে এখানে রেখে, এরপর ধারাকে নিয়ে চলে যাও। বিভোর, কি বলছো? ধারা কখনো যাবে না। ও তোমার মতো মানুষের শরীরের শক্তির সাথে কুলোতে পারবে না। একবার শুধু ওরে ওর পরিবারের হাতে তুলে দিও, মইটা ভেঙে দিও পার হয়ে। দাঁড়া এদিকে আসতে পারবে না। আমার জন্য ভেবো না, মিনিট কয়েক আর পারবো। এত কথা বলো না, উঠো, কাঁধে উঠো। বিভোরের চোখ ঘোলা হয়ে আসছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। জেম্বার হাত খামচে ধরে বলো, প্লিজ আমার বউটারে বাঁচতে দাও। ও পরিবারের একমাত্র মেয়ে, প্লিজ। জেম্বা কি করবে বুঝে উঠতে পারছে না। এটা সত্যি, দুজন একসাথে আরেক সিলিন্ডার ব্যবহার করা সম্ভব হবে না। এতে দুজনেই পথে মারা যাবে। কি করবে সে? বিভোর আকুতি করে বলো, জেম্বা একটু নিষ্ঠুর হও। জেম্বা উঠে দাঁড়ায় বিভোরকে রেখে।
তার চোখের জল বাঁধ ভেঙে পড়ছে। জেম্বাকে একা ময়ে উঠতে দেখে দাঁড়ার সারা শরীরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে, হতবুদ্ধি হয়ে পড়ে। কোনো মতো উঠে দাঁড়ায়, বিভোরের দিকে তাকায়। বিভোরের মুখে রক্ত লাল, বুকটা হাহাকার করছে, প্রতি নিঃশ্বাসে যেন বিষ ঢুকেছে ভেতরে। দাঁড়ার কোনো এক ইন্দ্রিয় জানায় দিচ্ছে জেম্বা তাকে নিয়ে চলে যাবে বিভোরকে ফেলে। দাঁড়ার চোখ দুটি রক্তবর্ণ ধারণ করে চেঁচিয়েও বলে, জেম্বা আমি তোমাকে খুন করব, তুমি একা কেন আসছো? জেম্বা তুমি আমাকে চেনো না, আমি কিন্তু তোমাকে মেরে দেব, তুমি কি করছো? একা কেন আসছো? জেম্বা ধারার কথা পাত্তা না দিয়ে এগিয়ে আসছে। যখন সে মইয়ের মাঝামাঝি অংশে, তখন ধারা হুমকি দেয়, আমি কি ভাষে ঝাঁপিয়ে পড়ব কিন্তু। জেম্বা বিস্ময়ে কিংকর্তব্য বেমূর, সে কি করবে? দাঁড়া যে মেয়ে সত্যি ঝাঁপিয়ে পড়তে পারে। এত স্বার্থপরের মতো বিভোরকে রেখে আসার লাভ কি হলো? দাঁড়া আবার বলে, বিভোরের কিছু হলে তুমি আমাকে নিয়ে ফিরতে পারবে না। বিভোর অনেক দিন এই আবহাওয়ার সাথে ছিল, খাপ খাইয়ে নিয়েছে, তাই হিসাব মতো বিভোর আরও মিনিট কয়েক বাঁচতে পারবে। তবুও জেম্বা দাঁড়াকে বলো, বিভোর বেঁচে নেই, তুমি পাগলামি করো না, আমি আসছি। দাঁড়ার কানে কথাটি বজ্রপাতের মতো আঘাত হানে, মস্তিষ্কে ভারী কিছু একটা পড়ে। দুকদম পিছিয়ে যায়, বিভোরের দিকে তাকায়। বিভোরের মুখটা অন্যদিকে ফেরানো, তবে নিস্তেজ। দাঁড়া মাথা থেকে টুপি সরিয়ে ফেলে ক্রোধে। এরপর নিজের মাথায় চুল নিজে খামচে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে, মনে হচ্ছে উন্মাদ সে। জেম্বা দ্রুত পা চালিয়ে দাঁড়ার কাছে আসে। দাঁড়াকে সামলাতে গেলে দাঁড়া জেম্বাকে খামচাতে থাকে। অক্সিজেন ব্যবহার করছে না দাঁড়া, ফলে কাশতে থাকে। জেম্বা জোর করে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করাতে পারছে না। দাঁড়া আচমকা সিলিন্ডার কেড়ে নিয়ে ক্রিভাসে ছুঁড়ে ফেলে। এরপর রাগে অদ্ভুত আওয়াজ করতে করতে বরফ ভাঙার চেষ্টা চালায়, হাত কামড়াতে থাকে নিজের। জেম্বা হতভম্ব, মেয়েটা পাগল, সিলিন্ডার ফেলে দিল, আবার এমন করছে। তার শরীর অবশ হয়ে আসে। দাঁড়াকেও আর বাঁচানো গেল না। অক্সিজেন ছাড়া ক্যাম্প 3 অবধি যাওয়া কোনো সাধারণ মানুষের সম্ভব না।